মোটামুটিভাবে আমার টেনিয়র আছে আর হার্ডলি, আমি মে যদি বাদ দিই, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, আমার তো ধরেন অক্টোবরে আমাদের রিজাইন দিতে হবে। কিন্তু এই নির্বাচন কমিশনের উপরও সরকার আস্থা মনে হয় পুরো রাখতে পারছে না, মানে সরকারের ভীতিটা কতটুকু এখন। খেলার অংশ হয়ে নির্বাচন কমিশন যদি এভাবে তাত্ত্বিকভাবে এতদিন যা পারত 300 সিটের নির্বাচন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেকে অনেক রকম বক্তব্য দিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, তার মধ্যে আওয়ামী লীগের একজন মন্ত্রী, ভূমিমন্ত্রী, তিনি এমন কিছু বক্তব্য দিয়ে যাচ্ছেন আর তিনি বলে যাচ্ছেন আগামীতে যদি নির্বাচন হয় তাহলে আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। তো দর্শক বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন আস্তে আস্তে অনেকে সেই সকল বিষয়গুলো স্বীকার করতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচন কমিশনকে নিয়ে এমন কিছু তথ্য দিয়েছেন জাহেদ স্যার। আপনারা জাহেদ স্যারের সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন আগামী নির্বাচন কমিশনের কি হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে ভূমিমন্ত্রীর সেই বক্তব্যগুলো শুনে আসি, তিনি নির্বাচনকে কেন্দ্র করে কি বলেছিলেন। সামনে রেখে এই প্রবণতা বেড়েছে, সকালে ওটা, বিকালে ওটা, আজ ওটা, কাল ওটা, একটার পর একটা খবর আসতে থাকে। আমরা ভুলে যাই ঠিক কোন বিষয়গুলো নিয়ে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। আবার মাঝে মাঝে মনে হয় এটা নিয়ে বলতে গিয়ে দেখা যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়। নির্বাচন কমিশন নিয়ে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। এই কথাগুলো এই কারণেই মনে আসলো যে এটা নিয়ে আমি বলিনি, বা কেউ কেউ বলছেন, লিখেছেন অল্প স্বল্প, কিন্তু অনেক ঘটনার ঘন ঘটায় চাপা পড়ে গেছে। নির্বাচন কমিশন মনোযোগের বিষয় না, ঠিক আছে, এটা নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা দরকার। কারণ আসলে সরকারের সাইকোলজি, সরকারের আচরণ থেকে বোঝা যায়, নতুন না, পুরনো ঘটনা, কিন্তু প্রতিটা নতুন করে প্রকাশিত হলে সেটার একটা ছোট্ট টাচ দিয়ে রাখা দরকার, বলে রাখা দরকার বলে আমি মনে করি। আমি আলোচনায় যাওয়ার আগে আরেকটা ছোট তথ্য একটু দেই। আমার অন্য চ্যানেল জাহিদস টেক অন ওয়ার্ল্ড পলিটিক্সের একটা নতুন ভিডিও দিয়েছি। আমরা কেউ কেউ হয়তো খেয়াল করেছি ইউক্রেনকে পশ্চিমারা F-16 যুদ্ধবিমান দিচ্ছে। অত্যন্ত আধুনিক এই যুদ্ধবিমানগুলো দেওয়ার প্রভাব এই যুদ্ধে কী হবে সেটা নিয়ে ভিডিও মন্তব্য দিয়ে রাখছি। আপনাদের যাদের আগ্রহ আছে তারা দেখবেন। বলা বাহুল্য, রাশিয়া অত্যন্ত সিরিয়াসলি রিঅ্যাক্ট করেছে। এই ফাইটারগুলোর ক্যাপেবিলিটি কী, এগুলো কী কাজ করে, সব কিছু নিয়ে কথা বলেছি। যাই হোক, আমাদের আলোচনায় আসি। মানে দেখে শুনে বুঝে শুনে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয় না আমাদের দলীয় সরকারগুলো, এটা খালি আওয়ামী লীগ বলে না, যে কোনো দলীয় সরকার, বিএনপি বা যেই ছিল, তারা দেখে শুনে একেবারে দলবাজ মেরুদণ্ডহীন মানুষজনকে এনে এখানে বসায়। তারা তাকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে, সে কারণেই করতে চায়। এটাই নিয়ম, এটা করেছে, সবসময় করেছে। সে কারণে আমরা সবসময় বলার চেষ্টা করেছি নির্বাচন কমিশন টমিশন বিষয় না। এমনকি একটা শক্তিশালী নির্বাচন কমিশনও যারা ভালো নির্বাচন করেছে তারাও দলীয় সরকারের অধীনে ভালো কাজ করতে পারে না। কথা সিম্পল। 91 সালে যে নির্বাচন কমিশনটা বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে কাজ করেছে, সেই নির্বাচন কমিশনটা অসাধারণ নির্বাচন উপহার দিয়েছিল। কিন্তু সেই নির্বাচন কমিশনের অধীনেই মাগুরা উপনির্বাচনটা তো ভালো হতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি রৌফ চেষ্টা করেও পারেন নাই, কারণ বিএনপি চায়নি ওই সময়, সোজা। ঠিক একইভাবে শামসুল হুদা কমিশন 2008 সালে নির্বাচন করেছে, কিছু সমালোচনা থাকলে মোটা দাগে খুব ভালো নির্বাচন হয়েছে। সেই নির্বাচন কমিশনই পদত্যাগ করার মতো পরিস্থিতিতে চলে গিয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। নারায়ণগঞ্জ উপনির্বাচনকে ঘিরে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন তাদের সাথে সেই সংঘাত চলছিল। সুতরাং এটা হয় না, এটা আমরা বুঝি। ফলে আপনি একেবারে দেখে শুনে, একেবারেই আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনার চাটুকার ধরনের লোকজনকে আপনি এখানে বসাবেন, এটাই হয়, এটাই হচ্ছে। উদ্ভট কথা বলবেন তারা, এবং আমি বহুবার বলেছি যে তারা অভিনয়টাও ঠিকঠাক করতে পারে না। ওনাদের মজ্জার মধ্যে না এত বেশি আনুগত্য, এত বেশি দাসসুলভ প্রবৃত্তি ঢুকে গেছে, অভিনয়ও ঠিক মতো করতে পারে না। না হলে এই যে নির্বাচন কমিশনটা আছে, কথা তো ছিল তারা মোটামুটি একটা খুব শক্ত ভাব দেখাবে সরকারের বিরুদ্ধে, কারণ সরকার তো বলছে হ্যাঁ নির্বাচন কমিশন হেব্বি স্বাধীন, তারাই নির্বাচন করবে, আমরা মানি না মানি তারা করছে। কিন্তু না, তারা শুরু থেকেই এমন সব কথা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার সহ সবাই বলতে শুরু করলেন, এগুলো হাসির খোরাক করেছে। সব স্টেপ নিতে শুরু করলেন, একদম বলছেন না স্টেপ নেয়া, ইভিএম লাগবেই, ইভিএম ছাড়া কিছু করা যাবে না। শেষ দিন পর্যন্ত এটার পক্ষে ফাইট করে গেছেন, অথচ এটা সারা পৃথিবীতে বাতিল হওয়া একটা প্রযুক্তি। বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, বিএনপিকে ফাইট করতে হবে, ডাকবো না, আসলে কিছু আসে যায় না, এমন কোনো কথা নেই তারা করেন নাই। প্লাস তাদের কতগুলো আচরণ, কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের মনে আছে ভোট গণনা স্থগিত করে দিয়ে কারসাজি করে জিতিয়ে আনা হলো। এইটা তো তাদের যে বয়ান সেটাকে এস্টাবলিশ করতে সমস্যায় ফেলে। কুমিল্লার নির্বাচনে একজন সংসদ সদস্যকে আনতে পারে নাই, হার স্বীকার করে নিচ্ছেন, সার্কাসের মতো কথা বলছেন, ওনাকে আমরা কোলে করে নিয়ে আসবো নাকি, সিএসি স্বয়ং বলছেন এই কথা। ফলে
তাদের পর আস্থা, তাদের একজন ইলেকশন কমিশনারকে ডিসিএসপিরা যাতা বলে, কথা বলা থামিয়ে দেয়, উনি বসে যান, অ্যাকশন নেওয়া দূরে থাকবে, আমাদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে বলে আপনাকে এই লেভেলের মানুষজন ইয়ে করে। আপনি এখানে একটা কমিশন, নির্বাচন কমিশনের বিরাট ব্যাপার, আপনি এগুলো হজম করেন, সেগুলো আমরা দেখেছি। তার চাইতে একটা সিগনিফিক্যান্ট ঘটনা বলি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার সাথে ইনফ্যাক্ট আজকের এই ভিডিওটা বেশি রিলেটেড। সেটা হচ্ছে গাইবান্ধা একটা উপনির্বাচন বাতিল করেছিল নির্বাচন কমিশন, আমাদের মনে থাকার কথা, হ্যাভি ভাব তখন তারা নিয়েছে। দেখো আমরা কত শক্তিশালী, বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচন বাতিল করেছে। আওয়ামী লীগ ক্ষুব্ধতা দেখিয়েছে, এটা একটা পাতানো খেলা, কোনো সন্দেহ নাই। ওই নির্বাচনের অনিয়মের সাথে জড়িত 134 জন সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত লোকজনের বিরুদ্ধে, কারণ আমরা জানি যে নির্বাচনে আসলে সরকারি লোকজন কাজ করে বিভিন্ন পর্যায়ে, অ্যাকশন নেওয়ার জন্য চিঠি দিয়েছিল তারা। সেই চিঠি 2 মাস পরে এসে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কি অবস্থা, বলছে না আমরা পাইনি, আমরা আবার চিঠি দিতেছি। ওই যে বলে না যে নির্বাচন কমিশনের হাতেই নাকি সব কিছু, তারা চাইলে এই হয়, তারা চাইলে সেই হয়। কি হয়েছে? কিচ্ছু হয়নি। সো নির্বাচন কমিশন আসলে কিছু না, একটা পুতুল, মেরুদণ্ডহীন একটা সংস্থা, তারা সরকার যা বলবে তাই করবে, বাংলাদেশে তাই নিয়ম। কিন্তু এই নির্বাচন কমিশনের ওপরও সরকার আস্থা মনে হয় পুরো রাখতে পারছে না, মানে সরকারের ভীতিটা কতটুকু এখন। এই যে গাইবান্ধা উপনির্বাচনটা বাতিল করলো, এই ক্ষমতাটা নির্বাচন কমিশনের ছিল, সেটাকে তারা আরো ক্ল্যারিফাই করতে বলেছে নতুন আরপিওতে, যে আইনের ভিত্তিতে, আমরা জানি গণপ্রতিনিধিত্ব আইন, এটার ভিত্তিতে আমাদের নির্বাচন এবং নির্বাচন কমিশনার বা সরকার কি করবে না করবে লেখা থাকে। সো ওখানে একটা সংশোধনী তারা পাঠিয়েছে এটাকে একটু স্ট্রঙ্গার করার জন্য, সরকার বাতিলই করে দিয়েছে। মানে এখন আর চাইলে কোনোভাবেই একটা পুরো আসনের নির্বাচন কমিশন স্থগিত বা বাতিল করতে পারবে না, স্পষ্টভাবে বলে দিয়েছে। তারা বলছে যে কয়টা 2টা 4টা 5টা যে কয়টা সেন্টারে সমস্যা হবে সেগুলোর ভোট গ্রহণ স্থগিত করে দিতে পারবে, কিন্তু বাকিগুলো চলবে। কেন্দ্র গাইবান্ধা, সোজা বাংলা কথা, গাইবান্ধা 4 বা 6-4 সম্ভবত, ওতে যে ঘটনা ঘটেছে ওই ঘটনা আর ঘটানো যাবে না, স্পষ্টভাবে নির্বাচন কমিশন মানে এখন আইনেই করে ফেলা হয়েছে। সুতরাং ওই গাইবান্ধা টাইপের ঘটনাও ঘটবে না। আপনি 4-5টা বাতিল করবেন, এরপর এটাও বলা আছে যে ধরুন ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, এটা যুক্তির কথা যে 5টায় বাতিল করেছিলেন, 5টায় 10,000 ভোট আছে, 2 প্রার্থীর গ্যাপ 10,000 ভোটের বেশি, তখনই আপনি ঘোষণা করে দেবেন। এটা লজিক্যাল, কারণ যত ভোট আছে সব যদি একজন প্রার্থীও পায়, তাও যদি সেটা গ্যাপ পূর্ণ করতে না পারে আপনি ঘোষণা করতে পারেন, আর যদি না হয় তাহলে আপনি আবার নতুন করে ওই সেন্টারগুলোতে শুধুমাত্র ভোট নেবেন। সামনে একটা মোটামুটিভাবে আমার টেনিয়র আছে আর হার্ডলি, আমি মে যদি বাদ দিই, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, আমার তো ধরেন অক্টোবরে আমাদের রিজাইন দিতে হবে, যদি ইন্টারিম গভর্নমেন্ট হবে, নতুন নির্বাচন হবে, আমার 5-6 মাস হাতে যা আছে তার আমি চাচ্ছি এর মধ্যে যতটুকু পারি আমি কিছু গুছিয়ে, যাতে অন্ততপক্ষে কাজগুলো আমার সাকসেসের যিনি আসবেন যাতে উনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, এইটাই আমি মোটামুটি ফোকাস করছি আসলে। এবং আমি আই এম সরি, উইথ হাম্বলি, উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, আমি আমার সেক্রেটারি এবং বাকি টিমকে আমি বলি, দেখেন কিছু কিছু কাজ এখানে অনেক অ্যাগ্রেসিভ হতে হয়, এখানে অনেক ফার্ম ডিসিশন নিতে হয়, এখানে কিছু কিছু কাজ অ্যাগ্রেসিভ আমি যেটা হয়তো থেকে নিতে পারবো, আমার সাকসেসর হয়তো নাও নিতে পারে, কারণ হয়তো উনি মনে করে যে না, অথবা আবার অনেক সময় আমি জাতির স্বার্থে অনেক সময় দেখা যায় আমি বেশি একটু করা ডিসিশন নিতে গেলে আমার পিএস আমাকে বলে স্যার স্টপ। কেন স্টপ? স্যার এটা প্রবলেম হবে, আপনি নিচ্ছেন জাতির স্বার্থে কিন্তু পরবর্তীতে গিয়ে অ্যান্টি কারাপশন খাবেন, আপনি অ্যান্টি কারাপশন সমস্যা কি? অ্যান্টি কারাপশন গেলে আমি যদি দেশের জন্য করি, আমি যদি মানুষ জনগণের জন্য কাজ করি, অ্যান্টি কারাপশন গেলে খাবো, সো হোয়াট, আমি করবো। হয় এটা স্যার রিস্ক হচ্ছে, রিস্ক হোক, আমি করবো, কেন করবো না? আমি আমার নিজের ব্যক্তিগত কাজটা আমি কেন করতে বলতাম? যিনি দেখবেন উনি দেখবেন না আমি কি আসলে আমার স্বার্থে করছি না দেশের স্বার্থে করছি, নো প্রবলেম। এই ধরনের ডিসিশন আবার সবাই নিতে পারবে না। আমলা ছাড়া দেশ চলবে না। এখানে আমার পাশে বাম পাশে কিছু আমলা বসে আছেন এবং ডান পাশেও আছেন আমলা। আমি একটা কথা বারবার বলি, আমলা ছাড়া, ব্যুরোক্রেসি ছাড়া দেশ চলবে না। তবে ব্যুরোক্রেসিকে হাউ এফিশিয়েন্ট ইউ ক্যান মেক, দিস ইজ ইম্পর্টেন্ট। উই দি পলিটিশিয়ান give the ultimate decision. And what is the job of the bureaucracy? To implement, to execute. তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো বক্তব্যগুলো শুনে এবং বুবিমন্ত্রীর এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তিনি অত্যন্ত চমৎকারভাবে কিছু কথা বলেছিলেন। আর এটাই সত্য, আগামীতে যদি নির্বাচন হয় আর সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে জাহেদ স্যারের এই বিশ্লেষণকৃত কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।